আমাদের আজকের লেকচারের টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু দ্য কোয়ান্টাম থিওরি অফ সলিডস, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের যে থিওরিগুলো আছে সেগুলোর সাথে আমরা সলিড স্টেট ডিভাইসকে কিভাবে রিলেট করতে পারি, এটাই হলো আজকের আমাদের লেকচারটার বেসিক টপিক। এর মাঝে আমরা বেশ কয়েকটা ছোট ছোট টপিক দেখব। প্রথম যে জিনিসটা আসবে আমাদের আজকের টপিকে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের এই সলিড স্টেট ডিভাইস বোঝার জন্য, সেটা হলো ফর্মেশন অফ এনার্জি ব্যান্ডস। অর্থাৎ আমরা যদি বলি ফর্মেশন অফ এনার্জি ব্যান্ড, অর্থাৎ সলিড স্টেটে এনার্জি ব্যান্ড একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে। সেই এনার্জি ব্যান্ডটা কিভাবে ফর্ম করে সলিড স্টেটের ভিতরে বা কোনো একটা ম্যাটেরিয়ালে কিভাবে আমরা এনার্জি ব্যান্ডকে পাবো, সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো একদম বেসিক জিনিস আমরা চিন্তা করে দেখি। আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের ভেতরে তো একটা অনেকগুলো ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর এনার্জি ভার্সেস ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, অর্থাৎ দুইটা অ্যাটমের মধ্যেকার ডিস্টেন্স নিয়ে যদি আমরা একটা গ্রাফ চিন্তা করি, তাহলে সেই গ্রাফটা কি হয়। আমরা একটু গ্রাফিক্যালি চিন্তা করি যে এক্স এক্সিস, একটা এক্সিস আছে, এক্স এক্সিসে আমরা ধরলাম ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, অর্থাৎ দুইটা অ্যাটমের মধ্যেকার ডিস্টেন্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখলাম এনার্জি, ইলেকট্রনের এনার্জি। তো এটা আমরা ইলেকট্রন এনার্জি লিখে দিচ্ছি। ইলেকট্রন এনার্জি, এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আসলে যেই জিনিসটা পাবো সেটা হলো, যখন ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা অনেক বেশি, অর্থাৎ দুটো অ্যাটম একটা আরেকটা থেকে অনেকটা দূরে আছে, তখন কি হবে, কোনো একটা ইলেকট্রনের এনার্জিটা সবসময় ফিক্স থাকবে। যেই এনার্জি হোক, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, এই এনার্জির ভ্যালুটা মোটামুটি ফিক্সড। এর কারণটা কি একটু চিন্তা করে দেখি। যে সাপোজ আমার এইখানে একটা অ্যাটম আছে, ঠিক আছে, এটা একটা অ্যাটম, আরেকটা অ্যাটম আছে এখানে, অনেক দূরে আরেকটা অ্যাটম এখানে আছে, দুইটা অ্যাটম আমাদের এই জায়গায় আছে। এই দুইটা অ্যাটমের মধ্যেকার ডিস্টেন্সটা তুলনামূলক অনেক বেশি। তাহলে এই অ্যাটমের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলো ইলেকট্রন আছে, বেশ কয়েকটা অরবিটে, সেই ইলেকট্রনগুলো বা সেই নিউক্লিয়াসের মধ্যে যেই প্রোটন আছে, সেই প্রোটনের যেই চার্জ আছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ, যে প্রোটনের পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এই চার্জগুলো কি এই অ্যাটমের ইলেকট্রনগুলোর উপর প্রভাব ফেলবে। এখানে ইলেকট্রনের নেগেটিভ চার্জ এই ইলেকট্রনের নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, এখানকার পজিটিভ চার্জ এখানকার ইলেকট্রনের নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। তার মানে কি একটা ইফেক্ট থাকবে। তো ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা যখন অনেক বেশি, যে এরকম একটা রেঞ্জে আছে, তখন দেখা যায় এই জায়গায় এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এই অ্যাকশনটা বা এই ফোর্সটা খুব দুর্বল থাকে। কারণ এখানে তো নিজের মধ্যেও নিউক্লিয়াস আছে, এখানেও তো পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জের চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো এইখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াসের মধ্যেকার যে প্রোটন অথবা এই জায়গার যেসব ইলেকট্রন, এগুলো যেভাবে ফোর্স এর উপর ফেলবে, সেই তুলনায় এটার ফোর্সটা হবে খুবই নগণ্য। তাহলে কি আমরা বলতে পারি যে এখানের যেই ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যেই ফোর্সটা পাবে বা যেই এনার্জিটা ফিল করবে, সেই এনার্জিটা সবসময় ফিক্স থাকবে। কারণ যা এনার্জি পাচ্ছে তার প্রায় সম্পূর্ণই পাচ্ছে এই অ্যাটমেরই অন্যান্য প্রোটন বা ইলেকট্রন থেকে। এটা একটা ফিক্সড জিনিস। কিন্তু যদি অনেক দূরে দূরে কতগুলা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই পাশে আরেকটা ইলেকট্রন, তাহলে কি এইগুলার যে ফোর্স, সেই ফোর্সটা হবে খুবই কম, যেটা এই ইলেকট্রনের এনার্জিকে খুব একটা ইফেক্টেড করবে না। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, যে এখানে এনার্জিটা
মোটামুটি ফিক্সড যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা বেশি। কিন্তু যখন এই অ্যাটমটাই কাছে আসবে, ধরলাম এটা কাছে এসে খুব কাছাকাছি চলে আসলো, এরকম একটা পজিশনে চলে আসলো, এইখানে এখন আমাদের এই দূরের অ্যাটমটা চলে আসলো বা অন্য কোনো একটা অ্যাটম আসলো, তাহলে মাঝখানে আছে প্রোটন, তার চারপাশে ইলেকট্রন, তার চারপাশে ইলেকট্রন। এখন কি এই ইলেকট্রনটার উপর এই প্রোটন বা ইলেকট্রনের যেই প্রভাব, এই প্রোটন আর এই ইলেকট্রনের প্রভাবও কিন্তু তার থেকে খুব একটা কম না, কারণ খুব কাছাকাছি, এটাও প্রভাব ফেলছে এটাও প্রভাব ফেলছে, বা আরও কাছে আসলে আরও বেশি প্রভাব। তাহলে কি হচ্ছে আসলে ব্যাপারটা, যে যত ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমে যাচ্ছে তত একটা ইলেকট্রনের উপর অন্য সব ইলেকট্রন বা প্রোটন, অন্য অ্যাটম থেকে আসা ইলেকট্রন বা প্রোটনের প্রভাব আস্তে আস্তে বাড়ছে। বাড়ার ফলে কি হবে, এখন কিন্তু ইলেকট্রনটার এনার্জিটার ফিক্সড বলা যাবে না, কারণ এর প্রভাব আছে, বা এখানে যদি আরেকটা অ্যাটম থাকে তার প্রভাব থাকবে, এখানে যদি আরেকটা থাকে তার একরকম প্রভাব থাকবে। অর্থাৎ এই এনার্জিটা এক জায়গায় ফিক্স না থেকে একটা রেঞ্জে চলে আসবে, যেটা একটু কমেও যেতে পারে, এনার্জি একটু বাড়তেও পারে, তার মানে একটা রেঞ্জের মধ্যে থাকবে, যে এটা ধরলাম এরকম আছে আর এটা ধরলাম এরকম, যে এই রেঞ্জের মধ্যে যে কোনো এনার্জি হতে পারে, যে মাঝামাঝি এরকম একটা এনার্জি, এরকম একটা এনার্জি, যে কোনো কিছুই এই ইলেকট্রনটা ফিল করতে পারে, এরকম অনেকগুলো ফিল করতে পারে। তো এইটা হলো আমাদের ইনিশিয়াল এই নলেজটা দরকার যখন আমরা কিভাবে এনার্জি ব্যান্ড ফর্ম করে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে ইলেকট্রনটার যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স বেশি ছিল তখন এর এনার্জিটা ফিক্সড ছিল, যে কোনো একটা ভ্যালুতে ফিক্সড, কিন্তু যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমে আসলো তখন বাইরের অন্য সব ইলেকট্রনের অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সের কারণে এই এনার্জিটার ফিক্সড হইল না, একটা ব্যান্ডের মধ্যে যে কোনো কিছু হতে পারে এরকম জায়গায় স্প্লিট করে ফেললো। তো এই এনার্জির স্প্লিট হচ্ছে যে এই কনসেপ্টের উপর বেস করি আসলে এনার্জি ব্যান্ড কিভাবে ফর্ম করে সেটা আমরা দেখাতে পারি। এখন আমরা একটা সিলিকন নিয়ে চিন্তা করি। সিলিকনের ক্ষেত্রে আমি যদি একটু প্র্যাকটিক্যালি বলি, যে সিলিকনের আমরা জানি কি টোটাল 3টা অরবিট আছে, একদম ভেতরে শেলে থাকবে 2টা ইলেকট্রন, তারপরে শেলে থাকবে 8টা ইলেকট্রন, আর একদম বাইরে শেলে থাকবে 4টা ইলেকট্রন। তো এটাকে যদি আমরা বলি, এই জিনিসটাকে আমরা এরকমভাবে আমরা যদি অনেকটা প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে দেখা যাচ্ছে এইখানে আছে নিউক্লিয়াসটা, এখানে ধরলাম নিউক্লিয়াস, প্রথম শেলটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে, এরকম জায়গায় 2টা ইলেকট্রন। সেকেন্ড যেই শেলটা আছে সেটা আছে এরকম একটা জায়গায়, মোটামুটি কাছাকাছি বলা যায়, এরকম একটা জায়গায় আছে আরও 8টা ইলেকট্রন। এর পরের যে শেলটা 3 নাম্বার শেল, এটা খুব খেয়াল করার ব্যাপার, এই শেলটা কিন্তু আগের মতন এত কাছাকাছি থাকবে না, এটা দেখা যাচ্ছে অনেকখানি দূরে, যে এই দুইটা যদি এরকম থাকে এটা মোটামুটি এরকম একটা জায়গায় থাকবে, এরকমভাবে এটাকে সার্কেল করবে, তার মানে এই দুইটা যত কাছে এটা সে তুলনায় অনেক দূরে আছে। এবং এখানে আমরা একটু বলে রাখি, কেমিস্ট্রিতে বোধহয় তোমরা সবাই শেল স্ট্রাকচারের জায়গায় একটা জিনিস পড়েছো, যে প্রথম সেলকে আমরা যদি সাব সেলে ভাগ করি বা সাব অরবিটে, তাহলে কি প্রথম 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p। আমাদের আপাতত এই পর্যন্তই লাগবে। তাহলে কি সাব সেলে ভাগ করলে কি হচ্ছে 1s, 2s, 2p, 3s, 3p, এরকম আলাদা আলাদা ভাগে ভাগ হচ্ছে। তো এইটা হলো আমাদের ভেতরে যে 1s এখানে আছে, তারপরের এই 2s আর 2p আমি এখানে একসাথেই দেখিয়েছি, 3s আর 3pটাকে আমি দুটো আলাদা অংশে দেখাচ্ছি, যে ধরলাম একটা 3s একটা 3p, যেটা ভেতরে আছে সেটা অবশ্যই 3s, যেটা হলো 3s, আর বাইরে যেটা আছে সেটা হলো 3p। ঠিক আছে, এখন এটা আসলে দেখানোর কারণটা কি, আমরা যদি এইটাকে আগের উপরের এই ফিগারের মতন চিন্তা করি, আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই 1s, 2s, 2p এই অংশটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকায় এই জায়গার যেই ইলেকট্রনগুলো
সেই ইলেকট্রনগুলোর এনার্জিটা খুব বেশি একটা চেঞ্জ হবার সুযোগ পাবে না, কারণ এটা নিউক্লিয়াসের এত বেশি কাছে। অন্য কোনো ইলেকট্রন, অন্য কোনো অ্যাটম যদি এখানেও আসে, যে এখানে একটা অ্যাটম আসলো, এই অ্যাটম থেকেও কিন্তু এটার দূরত্ব অনেক বেশি। তাহলে কি হচ্ছে যে এখানে এটা কোনো ইফেক্ট করার জায়গা পাচ্ছে না। তাহলে আমরা কি চিন্তা করতে পারি? আমরা যদি গ্রাফিক্যালি একটু চিন্তা করি, আগের মতোই চিন্তা করলাম যে এখানে আমাদের আছে এই পাশে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স, এখানে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা রাখলাম, আর এই পাশে থাকবে ইলেকট্রন এনার্জি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, যেটা একটু আগেই আমি বলছিলাম যে এসএসপিএস যখন আমরা চিন্তা করব, এই দুটা হলো এনার্জি খুবই নিচের দিকে, কারণ এটা পুরোপুরি নিউক্লিয়াসের কন্ট্রোলে আছে। তাহলে এইটা দেখা যাবে, এই ধরলাম এটা হলো 1s, তারপরে ধরলাম এটা হলো 2s, তারপর ধরলাম এটা হলো 3s। তাহলে একটু আগে যে কথাটা বললাম যে এই ইলেকট্রনগুলো যে আছে, অর্থাৎ এই যে এখানে যে এই ইলেকট্রনগুলোর এনার্জি হলো এখানে দেখাচ্ছি, এগুলো খুব একটা চেঞ্জ হওয়ার সুযোগ পাচ্ছে না। হবে যদি খুব কম ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স হয়, আরেকটা অ্যাটম যদি এইখানে চলে আসে তখন হয়তো হচ্ছে, বা এইখানে চলে আসছে তখন হয়তো হচ্ছে। তার মানে কি ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স খুবই কম হলে তখন এখানে গিয়ে হয়তো এটা আলাদা হচ্ছে, বা এটা আরেকটু আগে আলাদা হচ্ছে, এটা আরেকটু আগে আলাদা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই জায়গার ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স এত কম যে এইটাকে আসলে খুব একটা ফিজিবল বলা যায় না। আমরা যখন এনার্জি ব্যান্ড নিয়ে কাজ করব তখন এত ছোট ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সকে আমরা খুব একটা ফিজিবল কোনো ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স বলবো না। সো প্র্যাকটিক্যালি আমরা এই অংশটা আসলে খুব একটা পাই না, যে এই জায়গার যেই স্পিডটা হচ্ছে। কিন্তু এই যে বাইরের যে দুটা সাবশেল আঁকলাম, 3s এবং 3p, এই দুটার কিন্তু অনেক ইফেক্ট আছে। এটা কোথায় হয়, যে এইটা হতো অনেক উপরে, এখানে আসলে আমি স্কেলিংটা ওইভাবে করতে পারবো না, বাট প্র্যাকটিক্যালি যেটা হয়, এটার জায়গাটা থেকে অনেকটা গ্যাপে, এটা থেকে এটার গ্যাপটা অনেক বেশি, যে এখানে গিয়ে আসলো 3s, এখানে গিয়ে আসলো 3p। ঠিক আছে, এইগুলো দেখা যায় অনেক আগে এরকম স্প্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আগে আগে স্প্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, এই গ্রাফটাই আমি আবার নতুনভাবে আঁকবো। নিচের এই তিনটাকে আমি এখানে আসলে আর জায়গা দিচ্ছি না, কারণ এইটুকু আমার খুব বেশি ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্ট না। এটাকে আমি মোটামুটি ইগনোর করে, এই জায়গাটাকে আমি ইগনোর করে যাচ্ছি। শুধুমাত্র উপরের 3p আর 3s এই দুটাকে নিয়ে আমি আলাদাভাবে একটা গ্রাফ আঁকছি। তাহলে এখানে গ্রাফটা যদি আমরা চিন্তা করি, গ্রাফটা কিরকম হবে, আমরা ধরলাম এখানেই আঁকছি, একটু বড় করে আঁকি। আমি একই গ্রাফ কিন্তু বারবার আঁকছি। প্রথমটা আঁকলাম একদম জেনারেল কেসের জন্য, যে একটা ইলেকট্রন। তারপরে যেটা আঁকলাম সেটা হলো সিলিকনের ভেতরের কি অবস্থায় থাকে সেটা, এবং তার মাঝে আমাদের মেইন যে ইম্পর্টেন্ট যে দুটো অংশ আছে, 3p আর 3s, এটাকে এখন আলাদা করে আবার আঁকছি যেন এটা ঠিক মতন বোঝা যায়। তাহলে এখানে আমাদের ধরলাম আছে এটা। এখন এই পাশে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স, আর এই পাশে আছে ইলেকট্রন এনার্জি। এবার আমরা একটু দেখি শুধুমাত্র 3s আর 3p নিয়ে দেখব। তো 3s আর 3p নিয়ে যখন দেখব, ধরলাম শুরুতে এটা এরকম জায়গায় আছে 3s, আর ধরলাম এরকম জায়গায় আছে 3p। ঠিক আছে, এটা হলো 3s এর জন্য, এটা হলো 3p এর জন্য। এখন এটা তো স্প্লিট করবে, এটা স্প্লিট করে এরকম হয়ে গেল, এটা স্প্লিট করে এইদিকে আসলো, এটাও স্প্লিট করবে,
এটা আবার আরেকটু আগে স্প্লিট করবে, মানে এটা যেখানে স্প্লিট করছিল তার একটু আগে, ধরলাম এখান থেকে স্প্লিট করছে, এটা এখান থেকে স্প্লিট করবে, এটা এখান থেকে স্প্লিট করছে। এখন স্প্লিট করে এইটার কি একটা পার্ট এইটার সাথে মার্চ করে যাচ্ছে, আর এটা হলো এখান থেকে গিয়ে আবার আস্তে আস্তে উপরে উঠবে, এটা বেশি যখন আসবে, আর এটা হলো এরকম হয়ে গেল এরকম। আচ্ছা, এখন এই জায়গার ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, 3s এর একটা ইলেকট্রন ফিক্সড এনার্জিতে আছে, এইখানে এসে দেখা গেল এর এনার্জি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আবার 3pর একটা ইলেকট্রনের এনার্জি এখানেও আছে, এই সব জায়গায় আছে, থাকতে থাকতে এখানেও থাকতে পারে। তার মানে এই পয়েন্টটা, যে পার্টিকুলারলি এই পয়েন্টটার আগে, এই পয়েন্টের ডান দিকে, অর্থাৎ ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যখন এর চেয়ে বেশি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবসময় 3s এর একটা ইলেকট্রনের এনার্জি 3pর একটা ইলেকট্রনের এনার্জির চেয়ে কম ছিল। এখন কি হলো ঘটনাটা, এই পয়েন্টে এসে দেখা গেল যে 3s এর একটা ইলেকট্রনের এনার্জি এরকম জায়গায় চলে আসতে পারে, এটা তো আসলে এরকম যাচ্ছিল, এরকম জায়গায় থাকতে পারে। আবার 3pর একটা ইলেকট্রনের এনার্জি এদিকে যেহেতু যাচ্ছিল, এরকম জায়গায় থাকতে পারে। তার মানে 3s এর একটা ইলেকট্রনের এনার্জি আর 3pর একটা ইলেকট্রনের এনার্জি বেশি কম যে কোনোটাই হতে পারছে। এখন এখানে গিয়ে আবার একটা কাজ হয়, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যখন আরও কমে আসবে, আরও যখন কমে আসে, তখন যেটা হয় কিছু সময় পরেই এখান থেকে আবার ব্যান্ডটা স্প্লিট হয়ে যায়, এখান থেকেও ব্যান্ডটা আবার স্প্লিট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এইটা কিন্তু আমার ইলেকট্রনের এনার্জি মানে এনার্জি, আবার এই পাশে হলো ইলেকট্রনের এনার্জি। মাঝখানে যে এই জায়গাটা, এখানে কিন্তু কোনো ইলেকট্রনের এনার্জি নাই, অর্থাৎ ইলেকট্রনের এনার্জি নিচের এই লেভেলে থাকতে পারে, অথবা ইলেকট্রনের এনার্জি উপরের এই লেভেলে থাকতে পারে, কিন্তু নিচের এই জায়গাটাতে পার্টিকুলারলি এই যে গ্যাপটা যে আছে, এই গ্যাপে কোনো ইলেকট্রনের এনার্জি থাকবে না। এখন আমরা আবার একটু চিন্তা করি, আমরা জানি 3s এর নাম্বার অফ স্টেট হলো 2, আর 3pতে 3s বলে কথা না, s এর সবগুলোতেই নাম্বার অফ স্টেট হলো 2, p এর নাম্বার অফ স্টেট হলো 6। এগুলো একদম বেসিক কেমিস্ট্রির কথা। নাম্বার অফ স্টেট জিনিসটাকে আমি একটু এইভাবে কল্পনা করতে পারি, নাম্বার অফ স্টেট মানে হলো, ধরলাম যে কয়টা চেয়ার আছে সেটা হলো নাম্বার অফ স্টেট। এখন শুরুর ক্ষেত্রে যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স অনেক বেশি ছিল, যে এই জায়গায় যখন দেখাচ্ছিলাম, তখন কি ছিল, এখানে স্টেট দুইটা আছে, নাম্বার অফ স্টেট, এখানে ইলেকট্রনও আছে দুইটা। তার মানে এখানে আমরা লিখতে পারি যে এখানে স্টেট হলো 2 স্টেটস, আর ইলেকট্রন আছে 2 ইলেকট্রনস, ঠিক আছে। আর এখানে কি আছে, 6 স্টেটস, ইলেকট্রন কিন্তু দুটেই আছে, 2 ইলেকট্রনস। তার মানে এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রন আছে। একটু আগে যে এখানে যে ফিগারটা আঁকলাম, এখানে যে এই জায়গাতে আমাদের দুইটা ইলেকট্রন আছে 3s এ, আবার 3pতেও দুইটা ইলেকট্রন আছে, কারণ টোটাল আমার 3 নাম্বার শেলে ইলেকট্রন থাকবেই 4টা, সিলিকনের যেহেতু অ্যাটমিক নাম্বার 14। তাহলে দুইটা আছে 3s এ আর দুটো আছে 3pতে। তাহলে কি হলো, এই জায়গায় 3pর কথা যদি বলি, 3pতে 6টা স্টেট ছিল, সেখানে দুইটা ইলেকট্রন আছে, 4টে স্টেট কি খালি, 4টে স্টেটে কিন্তু কোনো ইলেকট্রন নাই। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, এটাকে স্টেটগুলোকে যদি আমি চেয়ারের সাথে কল্পনা করি, আর ইলেকট্রনগুলোকে যদি আমি স্টুডেন্টদের সাথে কল্পনা করি, 3s এ দুইটা চেয়ার আছে, দুই চেয়ারে দুজন স্টুডেন্ট বসা, আর 3pতে 6টা চেয়ার আছে, সেখানে 2টা চেয়ারে স্টুডেন্ট বসা আছে, 4টা চেয়ার খালি। অর্থাৎ এই অবস্থাতে এখানে বলা যায় 4 এমটি স্টেটস। এবার একটু খেয়াল করে দেখি, যখন এই জায়গায় আসলো, এই জায়গায় এসে তো সব
কম্বাইন্ড হয়ে গেল, এখানে এসে কি আবার স্প্লিট করলো না? এই স্প্লিটের এই জায়গায় পার্টিকুলারলি এই জায়গার কথা যদি চিন্তা করি, এখানে যেটা হবে, এই যে উপরের যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন এখন নিচে চলে আসবে। এই জায়গায় যেটা হবে, এইটা কিন্তু এখন আর শুধু 3s নাই, এখানে 3s এর সাথে 3p-র একটা পার্ট চলে আসছে, 3p-র অর্ধেক পার্ট এখানে। তাহলে এই জায়গায় আমাদের টোটাল নাম্বার অফ স্টেট হবে 4 আর নাম্বার অফ ইলেকট্রনস হবে 4। তার মানে পার্টিকুলারলি এই জায়গার কথা যদি আমি লিখি, আমি অন্য একটা কালি দিয়ে লিখছি, এখানে বলা যাচ্ছে এখানে 4 states 4 electrons। আর এখানে কি হচ্ছে, 4 states তো টোটাল উপরে নিচে মিলে ছিল 8টা, 6 আর 2 8, 4টা নিচে থাকবে আর 4টা উপরে, আর সবগুলো ইলেকট্রন এখন নিচে চলে আসছে। তার মানে উপরে কি ইলেকট্রন থাকবে? 0 ইলেকট্রনস। ঠিক আছে, এখন সাধারণত দেখা যাচ্ছে যত ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমতে কমতে এই অবস্থাটায় আসলো। 0 কেলভিন টেম্পারেচার আমরা ধরে রাখলাম, যে আমরা তো জানি যে যত টেম্পারেচার বাড়ানো হয় বা যত এনার্জি বাড়ানো হয় কোনো একটা ম্যাটেরিয়ালে, সেটার ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কিন্তু তত বেশি থাকে। যখনই আমরা এনার্জি আস্তে আস্তে কমাই, সেটা কি আস্তে আস্তে কাছে আসতে থাকে, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সগুলো কমতে থাকে। তার মানে এরকম একটা পজিশনের কথা যদি চিন্তা করি, এখানে এনার্জিও বেশি, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সও বেশি, এইদিকে আস্তে আস্তে কমতে কমতে এরকম একটা জায়গা আসলাম, যে জায়গায় এসে পাওয়া গেল যে এখানে ধরে নিলাম এটা হলো আমাদের 0 কেলভিন, যেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা বা সাব জিরো টেম্পারেচার। এই 0 কেলভিন বরাবর আমরা যদি এই দিকে হিসাব করি, তাহলে কি দেখতে পাবো, এই জায়গাটাতে এই যে গ্যাপটা আছে 0 কেলভিন টেম্পারেচার বরাবর, 0 কেলভিন টেম্পারেচারের জন্য ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স যেটা, এটা এইভাবে হিসাব করলে ভালো হয়, বা এইভাবে যদি চিন্তা করো যে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা 0 কেলভিন টেম্পারেচারের জন্য যেই ভ্যালু থাকে, সেই ভ্যালুর জন্য এই ইলেকট্রনের এনার্জির মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে আমরা বলবো ব্যান্ড গ্যাপ এনার্জি, বা এটাকে প্রকাশ করা হয় ইজি দিয়ে। বোঝা গেছে? এইখানে আসলে 0 কেলভিন না বলে বলা উচিত 0 কেলভিন টেম্পারেচারের ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স। সাধারণত সিলিকনের জন্য এটা হয় 2.3 আর্মস্ট্রং। ঠিক আছে, এটা বোধহয় তোমাদের বইতে না, এই বইতে নাই, অন্য কোথাও খুঁজলে দেখবা। আর্মস্ট্রং হয় 0 কেলভিন টেম্পারেচারে সিলিকনের ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স। তাহলে 2.3 আর্মস্ট্রংয়ের জন্য যদি আমরা চিন্তা করি, এই পাশে কি তাহলে এর চেয়ে বেশি ছিল ডিস্টেন্স, এখানে এসে 2.3 হচ্ছে। 2.3-র জন্য আমরা এই বরাবর এই দুইটা ব্যান্ডের মধ্যে, এটা একটা এনার্জির ব্যান্ড, এটা একটা এনার্জির ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মধ্যে যেই ডিস্টেন্সটা পাচ্ছি, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, যেটাকে প্রকাশ করা হচ্ছে ইজি দিয়ে। আর উপরের যে ব্যান্ড আছে, সেই ব্যান্ডটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এখানে আমি একটু উপরে লিখি কন্ডাকশন ব্যান্ড। ব্যান্ড মানে কি আসলে? একটা চওড়া জায়গা, বলি না যে একটা ব্যান্ড আছে, কালার ব্যান্ড বা এরকম কোনো কিছু। তার মানে কি এটা হলো একটা ব্যান্ড, ওরকম এটাও হলো একটা ব্যান্ড। উপরের এই ব্যান্ডটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, নিচের এই ব্যান্ডটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এটাকেও আমি এই পাশে লিখছি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, তাহলে নিচের যেই জায়গায় সবগুলা স্টেট ইলেকট্রন দ্বারা ফিল্ড, সেই জায়গাটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। আর যেই জায়গায় সবগুলা স্টেটই খালি, কোনো ইলেকট্রন নাই নর্মাল অবস্থাতে, সেই জায়গাটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড। এবং এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যেই ডিস্টেন্সটা 2.3 আর্মস্ট্রংয়ে, অর্থাৎ 0 কেলভিন টেম্পারেচারের ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সের জন্য, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ এনার্জি। ইজিকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। ঠিক আছে, এটাকে আমি একটু লিখেও রাখি, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। ব্যান্ড
গ্যাপ, আরে লেখার বানান, ব্যান্ড গ্যাপ এনার্জি, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় ইজি দিয়ে। তাহলে আমার মনে হয় বেসিক ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড কী জিনিস সেটা সম্পর্কে একদম বেসিক আইডিয়াটা তোমাদের আসলো। এখন যেটা হয় যে এই জিনিসটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে এইটাও আসলে সোজা কোনো জিনিস না, এটাও বাঁকা হয়ে আছে, এটাও বাঁকা হয়ে আছে। আমরা আসলে এই অবস্থায় না, আমরা এরকম জায়গার এই ভ্যালুটাকে আর এই ভ্যালুটাকে স্ট্রেট লাইন ধরে আমরা চিন্তা করব ভ্যালেন্স ব্যান্ড কি আর কন্ডাকশন ব্যান্ড কি। ঠিক আছে, আমি ওই ফিগারটা পরে পেজে আবার রাখছি। আমি এখানে দেখি যে ওই ইজির উপরের পার্টটাকে আমি আলাদাভাবে শুধু একটা স্ট্রেট লাইন দিয়ে বুঝালাম, আর নিচের পার্টটাকে আরেকটা স্ট্রেট লাইন দিয়ে বোঝালাম। এই দুটো লাইন কোত্থেকে আসলো? এটা কিন্তু আগের পেজের পার্ট। এই যে এখানে দেখো, এই ইজির উপরেরটাকে একটা লাইন দিয়ে বুঝাচ্ছি, নিচেরটাকে একটা লাইন দিয়ে বুঝাচ্ছি। সেটা হলো এখানে আমি আলাদাভাবে আঁকলাম। তাহলে এইটা হলো এখন আমাদের ভ্যালেন্স ব্যান্ড নিচেরটা। এই ভ্যালেন্স ব্যান্ডকে আমরা প্রকাশ করি ইভি দিয়ে, আর উপরেরটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটাকে আমরা প্রকাশ করি ইসি দিয়ে। তাহলে ইসি ইভি দুটা অংশ আমরা পাচ্ছি, এর মাঝে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি, ইজি। এবং সবসময় খেয়াল রাখবা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালুটা সবসময় ফিক্সড, অর্থাৎ যে ম্যাটেরিয়াল নিয়ে আমরা চিন্তা করব একটা নির্দিষ্ট টেম্পারেচারের ব্যান্ড গ্যাপ এনার্জি সবসময় ফিক্স থাকে, টেম্পারেচারের সাথে এটার হালকা একটু চেঞ্জ আছে। তাহলে আমরা যদি বলি যে ইজির ভ্যালুটা আমাদের এখানে সব কিছু আমরা সিলিকনের জন্য দেখছি, এই সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। অন্য দু একটা ম্যাটেরিয়ালের কথা যদি বলি, সাপোজ জার্মেনিয়ামের জন্য ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু হলো 0.66 ইলেকট্রন ভোল্ট। বা আরেকটা খুব কমনলি ইউজড ম্যাটেরিয়াল আছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এটার ভ্যালু হলো 1.42 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি এটা সম্পর্কে বোধহয় তোমাদের আগেও আলোচনা এসেছে, তারপরে এখানে একবার লিখে দিচ্ছি। 1 ইলেকট্রন ভোল্ট মানে হলো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জ যে ভ্যালুটা, সেই চার্জের ভ্যালু পরিমাণ যদি আমরা বলি জুল, সেটাকেই আমরা প্রকাশ করছি ইলেকট্রন ভোল্ট দিয়ে, 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি এনার্জি ব্যান্ডের একদম বেসিক ফিগারটা আমি এখানে আঁকলাম। এখান থেকে এখন কি বুঝতে পারছি, আগের কনসেপ্টের সাথে আমরা একটু চিন্তা করে দেখি। এখানে কি হচ্ছে, নিচে হলো ইভি মানে ভ্যালেন্স ব্যান্ড। আমরা আগের ফিগারে যেটা দেখলাম যে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে কি হয়, সবগুলো স্টেটই এখানে ইলেকট্রন দ্বারা ফিল্ড থাকে, কোনো খালি স্টেট নেই, সবগুলো স্টেটই ইলেকট্রন আছে। আর কন্ডাকশন ব্যান্ডে কি হয়, স্টেট অনেকগুলো আছে কিন্তু এই স্টেটগুলোর কোনোটাই ফিল্ড না, কোনো স্টেটেই কোনো ইলেকট্রন নাই। তাহলে সবগুলো ইলেকট্রন বেসিক্যালি আমাদের এই ভ্যালেন্স ব্যান্ডে আছে, আলাদা আলাদা স্টেটে সব ইলেকট্রন বসে আছে, এই জায়গাটা হলো টোটালি ফিল্ড। এখন আমি যদি চিন্তা করি বা তোমরা যদি চিন্তা করো যে এই এনার্জি ব্যান্ড দিয়ে আসলে আমাদের কাজটা কি হবে, এটার থেকে আমরা কি বুঝবো বা কি পাবো, একটু চিন্তা করলে দেখো, ইসি ইসি মানে হলো কন্ডাকশন ব্যান্ড, নামের ভেতরেই কিন্তু একটা পার্ট আছে কন্ডাকশন। কন্ডাকশন মানে কি, পরিবহন করা। তাহলে এই ইসিটা যদি আমাদের কন্ডাকশন ব্যান্ড হয়, তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে যে কটা ইলেকট্রন থাকবে তার উপর ডিপেন্ড করবে এই ম্যাটেরিয়ালটা বা এই সেমিকন্ডাক্টরটা বা এই কন্ডাক্টরটা কি পরিমাণ ইলেকট্রন ফ্লো করাতে পারবে। তাহলে মাত্রই আমি একটা কথা বললাম যে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তাহলে কোনো ইলেকট্রন না থাকলে কি হবে, এখানে কোনো
পরিবহন হবে না, কোনো ইলেকট্রিসিটি পাস হবে না, কোনো ইলেকট্রনের মুভমেন্ট হবে না। তাহলে আমরা কি করতে পারি, এই নিচের যে ভ্যালেন্স ব্যান্ড আছে, এই ভ্যালেন্স ব্যান্ডের যেহেতু ইলেকট্রন আছে, এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে আমরা উপরে কন্ডাকশন ব্যান্ডে আনার ব্যবস্থা করতে পারি। সেটা কিভাবে করা যাবে? সাধারণত ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা বলা হয়, এই ব্যান্ড গ্যাপ এনার্জির সমান ভ্যালুর এনার্জি যদি এই ম্যাটেরিয়ালে দেওয়া হয়, তাহলে একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসবে। একদম বেসিক কথাটাই যদি বলি, যে এইখানে সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জি আমি লিখলাম 1.12 ইলেকট্রন ভোল্ট। এখন এই 1.12 ইলেকট্রন ভোল্টের সমান এনার্জি যদি আমি সিলিকনের এই ম্যাটেরিয়ালটায় দেই, যে এখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেখানে দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে এখান থেকে একটা ইলেকট্রন উপরের এই জায়গায় চলে আসবে। এখানে সেই ইলেকট্রনটা যে স্টেটটা ছিল, যে চেয়ারে বসেছিল, সেই চেয়ারটা খালি হয়ে যাবে। তার মানে এখানে একটা হোল তৈরি হবে। ঠিক আছে, এটা কখন হবে? যখন এই ইজির পরিমাণ এনার্জি এই ম্যাটেরিয়ালে দেওয়া হবে। যদি ইজির ডবল এনার্জি দেওয়া হয়, তাহলে আরও একটা ইলেকট্রন এখানে আসবে, আরেকটা হোল ক্রিয়েট হবে, এখানে আরেকটা চেয়ার খালি হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেই পরিমাণ এনার্জি দিব, সেই পরিমাণ এনার্জি আসলে ইজির কত গুণ, তার উপর বেস করে কয়টা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে সেটা ঠিক হবে। তো এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করা যেতে পারে, সেটা হলো যখনই আমি এনার্জি দিচ্ছি, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, এই ইলেকট্রনগুলাই কিন্তু তখন আমাদের ইলেকট্রিসিটি কন্ডাকশনে ইউজ হবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলাই আমার মুভমেন্ট করবে, মুভমেন্ট করে ঠিক করবে যে এখানে কারেন্টের ফ্লো কতটুকু হবে বা কী হবে। অর্থাৎ নিচে যতই ইলেকট্রন থাকুক, সবগুলা ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে আছে, সেই ইলেকট্রনগুলো কোনো প্রয়োজনে আসছে না। যখন আমরা কারেন্ট কন্ডাকশনের কথা চিন্তা করছি, কারেন্ট কন্ডাকশন তখনই হবে যখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে ইলেকট্রন আমাদের আসলে যা থাকে সবগুলোই ইউজ হয় না। অর্থাৎ আমার সিলিকনের মাঝে 14টা ইলেকট্রন আছে, 14টা ইলেকট্রন কিন্তু প্যারালালি ইউজ হবে না, যে 14টা ইলেকট্রনই আমার কারেন্ট কন্ডাক্ট করবে এমন না। তাহলে কিন্তু সহজেই বলা যেত যে সিলিকনের চেয়ে বেশি যার ইলেকট্রন আছে সেটা বেশি কারেন্ট ফ্লো করাবে। ব্যাপারটা এরকম না, যে কোন ম্যাটেরিয়ালে কন্ডাকশন ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে সেটা ঠিক করবে এটা কি পরিমাণ কারেন্ট ফ্লো করাবে। বুঝা গেল মোটামুটি জিনিসটা? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ইজির ভ্যালুটা যদি কম হয়, তাহলে কি কম এনার্জি দিলেই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে। আবার যদি ইজির ভ্যালুটা বেশি হয়, তাহলে কি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আনতে হলে অনেক বেশি এনার্জি দিতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি না, যে যদি ইজির ভ্যালুটা অনেক বড় হয়, তাহলে এখানে ইলেকট্রন পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়াটা। এই কারণেই দেখা যায় ইনসুলেটর যেসব আছে, অপরিবাহী যেসব ম্যাটেরিয়াল, ইনসুলেটরের এই ব্যান্ড গ্যাপ এনার্জি অনেক বড় হয়। এই বড় হবার কারণে যেটা হয়, ইনসুলেটরের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে সহজে ইলেকট্রন আসে না। এই কারণেই ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্টের কোনো ফ্লো হয় না। আমি যদি বলি, যেমন এখানে অনেকগুলো ব্যান্ড গ্যাপ এনার্জির কথাই বললাম, একটা খুব কমন ইনসুলেটর আমরা ইউজ করি সিলিকন ডাইঅক্সাইডের ব্যান্ড গ্যাপ এনার্জি 9 ইলেকট্রন ভোল্টের উপরে হয়। 9 ইলেকট্রন ভোল্ট, 9.2 বা 9.5 এরকম কোনো একটা ভ্যালু ধরলাম, 9 ইলেকট্রন ভোল্টই আছে। তাহলে কি সিলিকন ডাইঅক্সাইড দেখাই যাচ্ছে কোথায় 1 কোথায় 9। ঠিক আছে, 1.42 বা 1.12 চেয়ে 9 অনেক বড়। সো এইটা দেখা যাবে এই ব্যান্ড গ্যাপ এনার্জি যেহেতু বড়, এই দুইটা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হবে, ইলেকট্রন সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসার সুযোগ পাবে না। এই কারণেই এর মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না। আমরা সিলিকন ডাইঅক্সাইডকে এই কারণেই বলছি ইনসুলেটর। ঠিক আছে, এখন আমরা আসি আসলে এই ইনসুলেটর যে বললাম, বা কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর, এগুলোর মধ্যে আসলে এই ব্যান্ড গ্যাপ এনার্জির রেফারেন্সে যদি আমি বলি, তাহলে পার্থক্যটা কি হবে সেটা।
তোমাদের বইতেও এটা নিয়ে অনেক আলোচনা আছে, বা এটার অনেক সুন্দর মতন ফিগার দিয়েও দেখানো আছে। আমরা বইয়ের ফিগার সরাসরি আমি এখানে না দেখে আমি নিজেই এখানে ফিগারটা এঁকে দেখাচ্ছি। দেখো, সেমিকন্ডাক্টরের কথা বললাম, সেমিকন্ডাক্টর তো বোঝাই গেল, এগুলো হলো আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ এনার্জির মোটামুটি একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে সাধারণত 0.66 আছে লোয়েস্ট, হাইয়েস্ট 1.42 আছে। যেমন আমি ব্যান্ড গ্যাপ এনার্জি আরেকটা এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি। ব্যান্ড গ্যাপ এনার্জি যদি আমরা ডায়মন্ডের কথা চিন্তা করি, ডায়মন্ড মানে হীরা, যেটা হীরার ব্যান্ড গ্যাপ এনার্জি হলো 2.5। এটাও কিন্তু আসলে ইনসুলেটর। 2.5-এর মধ্যে দিয়েও কারেন্টের ফ্লো হবে না, কারণ এখানেও গ্যাপটা অনেক বেশি তুলনামূলক। তো এটার তুলনায় এটা অনেক বেশি, তার মানে আরও কম কারেন্ট ফ্লো করবে। তো ডায়মন্ডের ব্যান্ড গ্যাপ এনার্জি হলো 2.5। তাহলে আমরা যদি মেটাল, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর নিয়ে চিন্তা করি, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর এই দুটার ব্যাপারটা মোটামুটি বোঝা গেল, যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ এনার্জিটা এরকম একটা রেঞ্জে থাকবে, দেখাই যাচ্ছে 0.66 থেকে 1.42 বা 1.5, বা লোয়েস্ট তো 0.5-এও আছে, এরকম একটা জায়গায় থাকে। এর বেশি যখন থাকবে 1.5-এর উপরে বা 2-এর উপরে, তখন আমরা এটাকে বলবো ইনসুলেটর। মেটালের ক্ষেত্রে কি হয়? মেটালের ক্ষেত্রে এখানে আসলে দুইটা ঘটনা ঘটে। এক নাম্বার হলো, একটাকে বলা হয় ফর মেটাল, এইটা আমি লিখলাম এখানে হলো সেমিকন্ডাক্টর, আর এখানে যে দুটো এক্সাম্পল দিলাম এই দুটো হলো ইনসুলেটর। এখন ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের কথা গেল, আমরা যদি একটু মেটালের কথা চিন্তা করি, মেটাল তো আমরা জানি কন্ডাক্টর, মেটাল বা আমি সরাসরি বলি কন্ডাক্টর। এই কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের দুইটা অবস্থায় থাকে। একটাকে বলা হয় পার্শিয়ালি ফিল্ড ব্যান্ড, নাম্বার 1 হলো পার্শিয়ালি ফিল্ড, 2 নাম্বার হলো ওভারল্যাপিং। তার মানে এখানে দুটো ঘটনা ঘটছে, একটাকে বলা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড, আরেকটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং। দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্শিয়ালি ফিল্ড যখন বলা হয় তখন হলো আমাদের, আমি যদি বলি যে এটা হলো কন্ডাকশন ব্যান্ড ইসি, আর এটা হলো ভ্যালেন্স ব্যান্ড ইভি। তো ইভি সব তো ফিল্ড আছেই, ইভি সবই ফিল্ড আছে। দেখা যাচ্ছে এই কন্ডাকশন ব্যান্ডেরও একটা অংশ, অল্প কিছু অংশ ফিল্ড অবস্থায় আছে। এটা কেন থাকে? তোমরা মেটালিক বন্ড জিনিসটা কিন্তু পড়েছো তোমাদের আগের ফিজিক্স বা অনেক জায়গাতে মেটালিক বন্ড সম্পর্কে আলোচনা এসেছে। মেটালিক বন্ড মানে যেটাকে আমরা বলি ধাতব বন্ধন। ধাতব বন্ধনে আমরা জানি শুরুতেই কিন্তু অনেক ফ্রি ইলেকট্রনস থাকে, সেই ফ্রি ইলেকট্রনগুলাই কি মুক্তভাবে চলতে পারে, সেটাকে আমরা বলি মেটালিক বন্ড। এই কারণেই মেটালের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হয়। মুক্তভাবে চলতে পারে মানে কি, ওগুলো কিন্তু আসলে তখন আর ভ্যালেন্স ব্যান্ডে নাই, কন্ডাকশন ব্যান্ডে আছে। কন্ডাকশন ব্যান্ডে থাকলেই সেটা কন্ডাক্ট করবে, মুক্তভাবে চলতে পারবে। এই কারণেই আমরা একটা বলতে পারি পার্শিয়ালি ফিল্ড, এটা হলো প্রথমটা আসলো পার্শিয়ালি ফিল্ড। আর সেকেন্ড যেটা বলা হয় সেটা হলো ওভারল্যাপিং। ওভারল্যাপিংয়ের কথাটা এরকম যে যখন আমরা বলবো যে ধরে নিলাম যে এটা আমাদের ভ্যালেন্স ব্যান্ড ইভি। ভ্যালেন্স ব্যান্ডের কথা কি বললাম? আমরা কিন্তু আগের পেজের যে ফিগারটা ছিল এই ফিগার থেকে দেখেছিলাম যে ব্যান্ড বলতে কিন্তু শুধুমাত্র এই জায়গাটাই না, এর নিচে একটা অংশ আছে, টোটালটা ব্যান্ড, এখানেও টোটালটা ব্যান্ড। তাহলে আমরা বলতে পারি কি, এই ভ্যালেন্স ব্যান্ড যেটা, ভ্যালেন্স ব্যান্ড হলো এই জায়গাটা প্লাস এর নিচের
প্লাস এর নিচের এই সম্পূর্ণটাই হলো ভ্যালেন্স ব্যান্ড। পার্শিয়ালি ফিল্ডের কনসেপ্টটা এইভাবে আসে যে এখানে দেখা যায় কন্ডাকশন ব্যান্ডের জায়গাটা ভ্যালেন্স ব্যান্ডের নিচে, তার মানে কন্ডাকশন ব্যান্ডটা থাকবে আসলে এই জায়গায়। অর্থাৎ আমি যদি এটাকে অন্য একটা কালি দিয়ে বুঝাই, কন্ডাকশন ব্যান্ডটা আসলে আছে এখানে। সো এখানে এরকম জায়গায় কন্ডাকশন ব্যান্ড হলো এর উপরের অংশ। এই জায়গা থেকে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, যে প্র্যাকটিক্যালি যদি বলি যে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা আছে এই পার্টটা কি একই সাথে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের পার্ট, এই কারণে এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং। তাহলে কি হবে, এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন সেটা কিন্তু কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে আসছে, তার মানে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোই কন্ডাকশনের জন্য ইউজ হবে। তো এই কারণেই এটাকে বলা হয় পার্শিয়ালি ফিল্ড এনার্জি ব্যান্ড। তাহলে সবসময় মনে রাখবা যে মেটালের জন্য আমাদের দুইটা অংশ আছে, একটা হলো এটা হলো ওভারল্যাপিং, পার্শিয়ালি ফিল্ড হলো এটা, আর পরে যেটা মাত্র দেখালাম এটা হলো ওভারল্যাপিং, একটা আরেকটাকে ওভারল্যাপ করে গেছে। এই কারণেই মেটালের মধ্যে দিয়ে খুব ইজিলি কারেন্টের ফ্লো হয়, এখানে ইলেকট্রনের কোনো স্কারসিটি নেই, ইলেকট্রন এনাফ আছে, কোনো ইলেকট্রনের অভাব থাকে না। ঠিক আছে, এবার আমরা যদি একটু চিন্তা করি, এনার্জি ব্যান্ডের টপিকটা গেল। এনার্জি ব্যান্ডের পর আমরা এখন চিন্তা করতে পারি আমাদের পরের টপিক নিয়ে, সেটা হলো ফার্মি ডিরেক প্রবাবিলিটি ফাংশন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটাকে বলা হচ্ছে ফার্মি ডিরেক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরেক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরেক প্রবাবিলিটি ফাংশনটা কি একটু আমরা খেয়াল করে দেখি। ফার্মি ডিরেক প্রবাবিলিটি ফাংশন বলতে যেটাকে বোঝানো হয় সেটা হলো, আমরা এই ফিগারটার কথাই যদি চিন্তা করি, উপরে একটু আগে যে ফিগারটার কথা চিন্তা করলাম এই ফিগারটার কথাই চিন্তা করি, এখানে আমরা বলি যে এটা হলো আমাদের নিচের স্টেট ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো উপরের স্টেট কন্ডাকশন ব্যান্ড। এখানে আমাদের এনার্জির একটা গ্রাফিক্যালি যদি বলি যে নিচে এনার্জিটা কম ছিল, যত উপরে যাচ্ছে এনার্জি বাড়ছে। একটু আগের পেজের যে ফিগারটা ছিল ওখান থেকে এটা বেসিক্যালি আসে, যে এনার্জি আস্তে আস্তে বাড়লেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে যাবে। তাহলে আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি, বা এই ফিগারটাকে আমি নিচে আরেকবার এঁকে নিচ্ছি, যেহেতু নতুন টপিকের ভেতরে এটা ইউজ হবে, নতুনভাবে আমি আঁকি। এটা আমাদের কন্ডাকশন ব্যান্ড ইসি, নিচে ধরলাম এখানে আছে ভ্যালেন্স ব্যান্ড ইভি। ঠিক আছে, এবার চিন্তা করে দেখো, একটু আগে যে জিনিসটা বললাম যে এখানে আমাদের যত উপরে যাবে ইলেকট্রনের এনার্জি তত বাড়বে, এইদিকে আমরা রাখলাম এনার্জি। মাঝখানে একটা জিনিস ছোট করে বলে রাখি, সেটা হলো আমাদের সলিড স্টেটের ভেতরে এইভাবে লেখা আর এইভাবে লেখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমরা স্টেট কাট এভাবে লিখবো এটাকে বলা হয় এনার্জি, যখনই এনার্জির ব্যাপার আসবে আমরা সবসময় এইভাবেই লিখি, আর যখন এরকম প্যাঁচানো লিখবো এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। সো অনেক সময় দেখা যায় একই কোয়েশনের ভেতরে এনার্জি ইলেকট্রিক ফিল্ড দুটোই আমাদের দরকার হয়, সো দুইভাবে লিখতে হয়, না হলে বোঝা যায় না যে কোন টাইপের বা কোন আমরা কিসের জন্য লিখলাম। সো
সো এই প্র্যাকটিসটা রাখা ভালো। যেখানেই এনার্জির ব্যাপার আসবে সেখানে আমরা একদম স্ট্রেট এরকম নর্মাল ই লিখবো, আর যেখানে ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার আসবে সেখানে একটু পেঁচানো ইটা লিখবো। ঠিক আছে, এখন আমরা আমাদের যে টপিকটাতে ছিলাম ওখানে আবার ব্যাক করি। এখানে কি আছে, নিচে ভ্যালেন্স ব্যান্ড, উপরে কন্ডাকশন ব্যান্ড, এবং এখানে আছে আমাদের এনার্জি, ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি বাড়ছে। নিচে জিরো ছিল বা কম ছিল, যত উপরে যাচ্ছে এনার্জি বেড়ে যাচ্ছে। তো একটু এই ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, এখানে যেটা বললাম যে বাইরে থেকে কোনো এনার্জি যখন দেয়া হয় নাই, একটু আগে তো এই কথাটাই আসলো যে ইজি পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে। ধরলাম আমরা এখনো ওই ইজিটা দিই নাই, এটা জাস্ট এই অবস্থায় আছে, তাহলে কি সবগুলা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে আছে আর কন্ডাকশন ব্যান্ডটা একদম খালি এমটি ব্যান্ড, আর এটাতে সবগুলা ইলেকট্রন আছে। এই অবস্থায় আমরা যদি চিন্তা করে দেখি যে এখানে একটা ইলেকট্রন আছে কি নাই, কোন জায়গায় ইলেকট্রন আছে কি নাই, সেটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটাকে আমরা প্রকাশ যদি করি এফ, খেয়াল রাখো যে আমরা ইলেকট্রন আছে কি নাই বা কোনো একটা পজিশনে ইলেকট্রন খুঁজে পাবো কি পাবো না, সেটাকে আমরা প্রকাশ করছি এফ ই দিয়ে। ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কোনো একটা নির্দিষ্ট এনার্জিতে, যে এই এনার্জিতে ইলেকট্রন আছে কি নাই, এই এনার্জিতে আছে কি নাই, বা এই এনার্জিতে আছে কি নাই, সেই প্রবাবিলিটিটাকে যখন এফ ই দিয়ে প্রকাশ করব, তখন যেটা দেখা যাচ্ছে যে নর্মাল কেসে ভ্যালেন্স ব্যান্ড যেহেতু ইলেকট্রন দিয়ে ফিল্ড, তার মানে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, 1। এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো 1। আর কন্ডাকশন ব্যান্ডে যেহেতু কোনো ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো 0। তাহলে এখানে 1, এখানে 0। আমরা যদি নর্মালি চিন্তা করি আমাদের নর্মাল কমন সেন্স থেকে, যে এখানে 1 পাচ্ছি প্রবাবিলিটি, এখানে 0 পাচ্ছি, তাহলে 0 আর 1-এর মাঝামাঝি এরকম একটা জায়গায় গিয়ে প্রবাবিলিটিটা হওয়ার কথা হলো 0.5, তাই তো? নর্মাল সেন্সই আমাদের যেটা বলে যে এখানে 0, এখানে 1, তাহলে ঠিক মাঝখানে আমাদের 0.5 থাকা উচিত গ্রাফিক্যালি। তো এই 0.5টা যেখানে হবে সেই জায়গাটাকে আমরা আসলে আরেকটা লেভেল দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা বলি ফার্মি লেভেল বা ইএফ। যখন পিওর সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করব, যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তখন ইএফ এর পজিশনটা একদম মাঝখানে থাকবে। এই কারণে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইএফ আর ইআই দুইটাকে একই লেভেল দিয়ে প্রকাশ করা হয়। ইআই মানে ইন্ট্রিনজিকের ফার্মি লেভেল। তাহলে ইন্ট্রিনজিক কি ছিল তোমাদের হয়তো এটা মনে আছে, এটা অনেক আগেই পড়ে আসার কথা ইলেকট্রনিক ডিভাইসেস বা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসে। ওখানে ছিল কোনো একটা সেমিকন্ডাক্টরে যখন কোনো রকম ইমপিউরিটি না থাকবে, একদম নর্মাল একটা সেমিকন্ডাক্টর থাকবে, সেটাকে আমরা বলি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এখন কিন্তু আমরা যত কিছু আলোচনা করলাম এই পর্যন্ত এই আজকের এই টপিকে, কোথাও সিলিকনে কোনো রকম ইমপিউরিটি ছিল না, কোনো এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর না, একদম পিওর সেমিকন্ডাক্টর ইন্ট্রিনজিক। তাহলে কি যে 0.5টা পাবো একদম মাঝ বরাবর, সেটাকে আমরা নাম দিচ্ছি ফার্মি লেভেল। এই যে এই ফার্মি ডিরাকের ফার্মি, ওই ফার্মি এনার্জি লেভেল বলা হয় এটাকে। তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশন দিয়ে চিন্তা করি, যে আসলে আমরা যে ফার্মি লেভেলটা বের করছি, বা ফার্মি লেভেলটা তো বের করলাম যে যেখানে 0.5 পাওয়া যায়, ফার্মি লেভেলটা যেহেতু আমাদের কাছে আছে, যে কোনো একটা পজিশনের, আমি বললাম যে এই জায়গার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, বা এইখানে পাওয়ার প্রবাবিলিটি কত, বা এইখানে পাওয়ার প্রবাবিলিটি কত, অথবা এখানে কত, এখানে কত, যে কোনো একটা পজিশনে যে ই এর কোন ভ্যালুর জন্য ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত হবে, সেটা যদি বের করতে চাই, ইকুয়েশনটা হলো ইএফই, বা অনেক জায়গায় ইএফইও লেখে, এফই ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি, উপরে থাকবে 1। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। এই ইকুয়েশন ইউজ করে আমাদের
এর পরবর্তী চ্যাপ্টারে প্রায় ম্যাক্সিমাম ম্যাথে দেখা যায় এই ইকুয়েশনটার কোনো না কোনো ইউজ আছে। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি আসলো, যে কোনো একটা পজিশনে ইলেকট্রন আছে কিনা সেটা বের করার ইকুয়েশন এফ ই ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি। এখানে ইএফটা বোঝাই যাচ্ছে, ইএফ মানে হলো ফার্মি লেভেল, যে কোন জায়গায় আমরা বের করতে যাচ্ছি। কেটিটা হলো, কে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। এটা তোমাদের আগে এসেছে কিনা একটু মনে করে দেখো। বোলসম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা কিন্তু তোমাদের ক্যালকুলেটারেই আছে, খুঁজলে পাবা। ক্যালকুলেটারে যে 40টা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে ওখানেই আছে। এটার ভ্যালু হলো 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এটা হলো কে এর ভ্যালু। আর টিটা হলো টেম্পারেচার ইন কেলভিন। টেম্পারেচার ইন কেলভিন, ঠিক আছে। সো আমরা যদি এখন একটু হিসাব করি, কেটিটা কি হচ্ছে, কে হলো জুল পার কেলভিন, তার সাথে গুণ হচ্ছে কেলভিন, তাহলে নিচের এই অংশের ইউনিট হলো জুল, নিচের এই অংশের ইউনিটটা হয়ে যাচ্ছে জুল। উপরের ই মাইনাস ইএফ এইটার ইউনিটটা আমাদেরকে সবসময় জুলে নিয়েই কাজ করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় দেখা যায় আমরা যখন কাজ করি এই ধরনের ম্যাথে যে এগুলো সব ইলেকট্রন ভোল্টে দেওয়া থাকে, তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে এই ইকুয়েশন দিয়ে আমরা জুলে নিয়ে গিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এই রিলেটেড প্রবলেম সলভ করার জন্য। তাহলে কি কথা বলছিলাম আরেকবার খেয়াল করে দেখো, আমরা ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন নিয়ে কথা বলছি। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন কি, এটা এমন একটা ফাংশন যে ফাংশনটা দিয়ে, এই যে এফ ই, এই ফাংশনটা দিয়ে আমরা বের করতে পারি যে কোনো একটা এনার্জি লেভেলে ই এর ভ্যালু যে কোনো একটা ফিক্সড ভ্যালু হলে সেই জায়গায় একটা ইলেকট্রন পাবো কি পাবো না সেটার প্রবাবিলিটি হলো এফ ই, এবং সেটার ইকুয়েশন কি 1/1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি। আমি ইকুয়েশনটা আরেকবার এখানেও লিখি, একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এফ ই হলো 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি, উপরে 1। একদম হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা নর্মালি যদি চিন্তা করো যে আমরা যদি ই এর ভ্যালুটা একদম এই ইএফ এর লেভেলে এখানেই আছে চিন্তা করি, তাহলে কি হবে, ইএফ আর ই দুটো ভ্যালু সমান, তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত, 1, তাহলে নিচে হচ্ছে কি 1 প্লাস 1 2, উপরে আছে 1, তাহলে কি টোটাল এটার ভ্যালু হয়ে গেল হাফ। এটাই কিন্তু এখানে বলা হচ্ছিল যে একদম ইএফ এ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ। ঠিক আছে, মানে এই ইকুয়েশনেই যদি ই ভ্যালুটা ইএফ বসাই তাহলে আমরা এক্স্যাক্টলি ওই জিনিসটাই দেখতে পাচ্ছি যে এফ এর ভ্যালুটা হাফ আসে। এখন আমরা বলতে পারি যে এটা তো গেল একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত। এখন যদি জিজ্ঞেস করা হয় যে একটা হোল পাওয়ার প্রবাবিলিটি কত, এটা কিন্তু সিম্পল, যে কোনো একটা পজিশনে হয় ইলেকট্রন থাকবে অথবা থাকবে না। ইলেকট্রন না থাকা মানেই হলো সেখানে হোল আছে, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত সেটাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করে দিই তাহলে হোল পাওয়ার প্রবাবিলিটি হবে। সো সিম্পল জিনিস হলো যে কোনো জায়গায় যদি বলা হয় যে হোল পাওয়ার প্রবাবিলিটি কত, এটার ভ্যালুটা একদম নর্মালি 1 মাইনাস এফ ই, এটাই হলো যে কোনো পজিশনে হোল পাওয়ার প্রবাবিলিটি। এটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, এটা হোল পাওয়ার প্রবাবিলিটি। অর্থাৎ আমার যদি কোনো জায়গায় ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0.3 হয় তাহলে ওইখানে কি হোল পাওয়ার প্রবাবিলিটি হবে 1 মাইনাস 0.3 বা 0.7। ওকে, তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথসও হয়তো দেখব ইন দ্য ফিউচার। তো আপাতত আমি আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ করছি। তাহলে প্রথম থেকে যদি আমি একটু ব্রিফিং করে আসি কি কি জিনিস দেখলাম একবার চিন্তা করে দেখি। আমাদের প্রথম যেটা আসলো সেটা হলো
ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম থিওরি অফ সলিডসের ভিতরে ফরমেশন অফ এনার্জি ব্যান্ড। ফরমেশন অফ এনার্জি ব্যান্ডে আমরা প্রথমে দেখলাম যে একটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য কীভাবে এনার্জিটা ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সের সাথে রিলেটেড, অর্থাৎ ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স দূরে থাকলে এনার্জি ফিক্স থাকে, যত ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমতে থাকবে এটার এনার্জিটা তত স্প্লিট করতে থাকবে। স্প্লিট করা মানেই হলো এটা একটা নির্দিষ্ট ভ্যালুতে ফিক্স থাকবে না, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কেন হবে সেটা সম্পর্কেও বলেছে এখানে। সেকেন্ড জিনিস যেটা একটা সিলিকনের জন্য আমরা দেখলাম যে সিলিকনের প্রথম দুটো অরবিট খুব কাছাকাছি আছে, 3 নাম্বার অরবিটের 3s আর 3p এই দুটো অনেক দূরে। সো এই ইলেকট্রনগুলোর উপর বাইরের কিন্তু অন্য সব ম্যাটেরিয়াল বা অন্য অ্যাটমের খুব একটা ইফেক্ট থাকবে না, ঠিক আছে। আমরা এখানে ফিগারও দেখেছি যে এখানে খুব একটা ইফেক্ট নাই, কিন্তু এখানে কোনো খুব একটা ইফেক্ট পড়ছে না, কিন্তু 3s আর 3p এর উপর ভালোই ইফেক্ট আছে, এই কারণে এটা অনেক আগে থেকে স্প্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা চিন্তা করে দেখি, এই ফিগারটাও দেখেছিলাম, এখানে যেটা হলো আমি আবার বলছি যে 3s আর 3p এখানে উপরে এঁকেছিলাম, উপরে এটাকে আবার আলাদাভাবে আমি নিচে এঁকেছি। 3s আর 3p দুই জায়গাতেই যেহেতু এনার্জির একটা ব্যান্ড তৈরি করছে, যে এইটার উপরের লেভেলের সাথে এটার নিচের লেভেল এক জায়গায় গিয়ে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। কম্বাইন্ড হয়ে যাওয়ার পর কিছু সময় পর এটা আবার স্প্লিট হয়ে যাচ্ছে। স্প্লিট হয়ে যাচ্ছে কারণ ইলেকট্রনগুলো সবসময় টেন্ডেন্সি থাকে লোয়ার এনার্জি লেভেলে থাকতে। এই লোয়ার এনার্জি লেভেলে থাকতে চাওয়ার কারণেই সব ইলেকট্রন নিচে চলে আসে আর সবগুলা এমটি স্টেট উপরে চলে আসে। তাহলে সবগুলা এমটি স্টেট যখন উপরে চলে গেল, তাহলে এখানে দেখতেই পাচ্ছি 4 স্টেটস, কোনো ইলেকট্রন নাই, 0 ইলেকট্রনস। আর এখানে আছে 4 স্টেটস 4 ইলেকট্রন, সবগুলো ইলেকট্রনই নিচে। যেটা শুরুতে ছিল, যে এই ফিগারটার শুরুতে যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স বেশি তখন কি ছিল, নিচে হলো 2টা স্টেট 2টা ইলেকট্রন, উপরে ছিল 6টা স্টেট 2টা ইলেকট্রন। তো এর উপর বেস করে উপরের এই অংশটাকে আমরা নাম দিয়েছি কন্ডাকশন ব্যান্ড, নিচের এই অংশটার নাম হয়েছে ভ্যালেন্স ব্যান্ড। আর 0 কেলভিন টেম্পারেচারে সাধারণত সিলিকনের ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স থাকে 2.3 আর্মস্ট্রং। এই ডিস্টেন্সে এসে এই দুটার মধ্যে যে ডিস্টেন্স, মানে এনার্জি ব্যান্ড দুটো যে আছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যকার যেই দূরত্বটা, সেই দূরত্বকে আমরা নাম দিয়েছি ব্যান্ড গ্যাপ এনার্জি বা ইজি। এরপরে আমরা দেখলাম কি, এরপর আমরা দেখলাম যে ঠিক ওই লেভেলের ইজি যেখানে আমরা পেলাম উপরের জায়গাটাকে, এখন আর আমরা কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, যেন জটিল না হয়, কমপ্লেক্সিটি কম যেন হয়, এই কারণেই আমরা এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করছি, ইভিকেও একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করছি। ইভি মানে ভ্যালেন্স ব্যান্ড, ইসি মানে কন্ডাকশন ব্যান্ড। তো এই মাঝখানের এই গ্যাপটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। অনেকগুলো ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু তোমাদের এখানে আমি এক্সাম্পল হিসেবে বলেছি এবং দেখেছি, যেখানে মোটামুটি রেঞ্জটা এরকম থাকে, একের আশেপাশে, একের কিছু কম কিছু বেশি, তখন এটাকে বলছি আমরা সেমিকন্ডাক্টর। যখন তুলনামূলক বেশি হয় 2.5 অথবা 9, তখন এটাকে আমরা বলছি ইনসুলেটর। আর মেটালের জন্য বলেছি, মেটালের জন্য দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনাকে বলা হয় পার্শিয়ালি ফিল্ড। পার্শিয়ালি ফিল্ড মানে কন্ডাকশন ব্যান্ডে শুরু থেকে কিছু ইলেকট্রন থাকবে। আরেকটাকে বলা হয় ওভারল্যাপিং, তার মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একটা আরেকটাকে ওভারল্যাপ করবে। এরপর আমাদের আসলো ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশনের যেটা বলা হয়েছে যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকার প্রবাবিলিটি 1, কন্ডাকশন ব্যান্ডে থাকার প্রবাবিলিটি 0। তাহলে মাঝামাঝি যে জায়গা আছে সেই জায়গাটাকে আমরা বললাম যে এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হলো 0.5, এটার নাম দিয়েছি ইএফ বা ফার্মি লেভেল। আর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল আর ইন্ট্রিনজিক লেভেল, মানে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য ফার্মি লেভেলটা একদম মাঝখানেই থাকবে। এন টাইপ বা পি টাইপ যদি হয় তখন ফার্মি লেভেল দেখা যায় একদম মাঝখানে না থাকে, উপরে বা নিচে কোথাও থাকতে পারে, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন কাজ করব তখন দেখব। তাহলে এখানে একটা ইকুয়েশন আমরা পেয়েছি ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন থেকে, যেটা বলা হয় যে এফই মানে যে কোনো এনার্জি লেভেলে একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এফই, সেটা সমান হলো 1/1 + e⁻e⁻ef/kT। কে মানে হলো বোলসম্যান কনস্ট্যান্ট, যেটার ভ্যালু বললাম, আর টি মানে হলো টেম্পারেচার ইন কেলভিন। আরেকটা জিনিস বলেছি যে এই দুইটাকে যখন আমরা গুণ করব, কেটির ইউনিটটা হয়ে যাচ্ছে জুল। তার মানে উপরের এই
ই মাইনাস ইএফ এর ইউনিটটাকেও সবসময় জুলে নিয়ে আমাদের হিসাব করতে হবে যখনই ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলভ করব। আর সবশেষে যেটা বললাম সেটা হলো এই এফইটা হলো একটা ইলেকট্রন পাবার প্রবাবিলিটি। তাহলে কি একটা হোল পাবার প্রবাবিলিটি হবে 1 মাইনাস এফই, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যত হবে 1 থেকে বিয়োগ করে দিলে হোল পাওয়ার প্রবাবিলিটি আমরা পাচ্ছি। তো এই পর্যন্তই থাকছে আজকের এই লেকচার। থ্যাংক ইউ।